এবার আমরা চলে আসি প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটি অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যাকে লেখা হয় n দ্বারা। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা না মুখ্য দেখো, তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি একটা ইলেকট্রনের, না ইলেকট্রনের একটি শক্তি কত এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটা দূরে অবস্থান করছে তার ধারণা আমরা পাই এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে। তো কি লিখবো, একটি ইলেকট্রনের শক্তি ও ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত তা জানতে পারি। আর তোমরা জানো কি যে নিউক্লিয়াস থেকে যত ইলেকট্রন দূরবর্তী কক্ষে যাবে, দূরবর্তী যত ইলেকট্রন দূরে যাবে তত কি হবে, এই ইলেকট্রনটার শক্তি ক্রমশ বাড়তে থাকবে। তোমরা যদি বোরের যদি আমরা ইলেকট্রনের এনার্জিটা কি ধরে দেখি, প্রথম কক্ষে এনার্জি দেখো 13.6, সেকেন্ড কক্ষে এনার্জি কয় 3.4, থার্ড কক্ষে 1.5, কত যে এনার্জিটা আস্তে আস্তে ক্রমশ কি হচ্ছে, বাড়ছে। যত দূরে যাচ্ছে এনার্জি বাড়ছে, অর্থাৎ কি হবে, যত দূরে যাবে এন এর ভ্যালু যত বেশি হবে, এন এর ভ্যালু 1 হতে পারে, এন এর ভ্যালু 2 হতে পারে, এন এর ভ্যালু 3 হতে পারে, এন এর ভ্যালু 4 হতে পারে, এন এর ভ্যালু রাউন্ড অর্ডার হতে পারে, যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, পজিটিভ পূর্ণ সংখ্যা হতে পারে, পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো যত ভ্যালু বাড়বে, এন এর ভ্যালু যত বাড়বে তত কি হবে, ইলেকট্রন দূরে চলে যাবে নিউক্লিয়াস থেকে, তত কি হবে, তার শক্তিও বাড়বে। অর্থাৎ এন এর এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে একটি ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে কত দূরে তা অবস্থান তা আমরা জানতে পারি। যেমন n সমান 1। আবার এটা কি দেখো, এই যে n এর নাম্বার থেকে আমরা বিভিন্ন কক্ষগুলো পেয়ে থাকি। যেমন n সমান 1 হলে সেটাকে k কক্ষ বলি, n সমান 2 হলে l কক্ষ বলি, n সমান 3 হলে m কক্ষ বলি, n সমান 4 হলে n কক্ষ বলি, এবার সমান, ঠিক আছে, k l m n এই সমস্ত কক্ষগুলো পাই। ঠিক আছে, তাহলে প্রথম কি দেখলাম, ইলেকট্রনের শক্তি এবং কত দূরে অবস্থিত জানতে পারি। অর্থাৎ এটি হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটি গুরুত্ব। যদি বলে একটি মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটি সিগনিফিকেন্স বা গুরুত্ব কি দেখবো, না এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে একটি ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করছে তা আমরা জানতে পারি। সেকেন্ড কি দেখছি, না নিউক্লিয়াসে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে কক্ষ সংখ্যাগুলো প্রকাশ পায়। তো কক্ষ, কোন কক্ষে ইলেকট্রন আছে সেটা আমরা জানতে পারি। অর্থাৎ সেলকে রিপ্রেজেন্ট করে কে, এই এন এর ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর কি দেখবো, 3 নম্বর আমরা পাই কি, এন এর 3 নম্বর আমরা কি দেখবো, না এই যে একটি কক্ষে কতগুলো কক্ষক আছে তাও আমরা এই এন এর ভ্যালু থেকে বলতে পারি। তো এন তম কক্ষে তার ফর্মুলা হচ্ছে, কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে এন তম কক্ষে উপস্থিত কক্ষক সংখ্যা n স্কয়ার। ঠিক আছে, কক্ষক আমরা আগেই পড়েছি অরবিটাল। অরবিটাল কি, যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই স্থানকে বলবো আমরা অরবিটাল। তো সেরকম একটা n তম কক্ষে কি, কক্ষের ভেতর কি থাকে, কক্ষক থাকবে যেখানে আমরা ইলেকট্রন পাবো। সেরকম কটা জায়গা থাকবে, কতগুলো জায়গা থাকবে যেখানে আমরা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেটা কি এই n স্কয়ার ফর্মুলা থেকে বার করে। যেমন প্রথম কক্ষে কক্ষক সংখ্যা কটা থাকতে পারে, 1 স্কয়ার মানে একটা। দ্বিতীয় কক্ষে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত জায়গা থাকতে পারে, 2 স্কয়ার মানে 4, অর্থাৎ 4। ঠিক আছে, অর্থাৎ 4টি কক্ষক থাকবে। যেমন n সমান 3m কক্ষে কটা কক্ষক থাকবে, 3টে, 3 স্কয়ার মানে 9টা কক্ষক থাকবে। ঠিক আছে, আর কি জানতে পারি, না এই কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যা আমরা বার করতে পারি n এর মান থেকে। তো n এর মান দিয়ে কি হবে, ইলেকট্রন সংখ্যা কিভাবে বার করি তোমরা জানো, পড়েছো 2n স্কয়ার। এই ফর্মুলা থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বার করতে পারি, কটা ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা বার করতে। প্রথম কক্ষে কি 1 মানে 1 দুটো, সেকেন্ড কক্ষে কি 2 স্কয়ার মানে 2 2 4 2 8টা। এইভাবে কি প্রত্যেকটা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, হ্যাঁ, তা আমরা জানতে পারি। ঠিক আছে, তো এই হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো একবার ভালো করে না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখবে, না অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আরেকবার বলে দেবো। ঠিক আছে, তো এই কটা যে কটা পয়েন্ট লিখলাম সে কটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে।
ঠিক আছে, তাহলে কক্ষ সংখ্যা আমরা বার করতে পারি, ইলেকট্রন সংখ্যা বার করতে পারি, কোন কক্ষ সেটা জানতে পারি, এবং এখানে গুরুত্ব কি না ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত করে, দূরত্ব কত, ডিস্টেন্স কতটা, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে। চলো এবার আসি আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। তো দেখো এবার আমরা লিখি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, তো দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যা কি না, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপকক্ষের সংখ্যা জানতে পারি, অর্থাৎ একটি কক্ষ কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত তা আমরা জানতে পারি। তো গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে এই কোয়ান্টাম সংখ্যা থেকে এই সংক্ষেপে লিখে দিচ্ছি, এই সংখ্যা থেকে আমরা কক্ষে উপস্থিত উপকক্ষের সংখ্যা জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কি বলছে যে প্রতিটি কক্ষে অনেক উপকক্ষ থাকে এবং উপকক্ষের ভিতর কে থাকে, কক্ষ, যেখানে আমরা ইলেকট্রন পাই। যেমন কি তোমরা তোমাদের বাড়িটাকে যদি একটা কক্ষ ধরো, তাহলে কক্ষ ধরো, সেল ধরো, তাহলে কক্ষের মধ্যে কি আছে, তোমাদের পার্টিকুলার এক একটা রুম আছে, সেই রুমগুলো হবে উপকক্ষ। উপকক্ষের মধ্যে তোমরা কি থাকো, যে জায়গাটা তোমরা বেশি থাকো সেই জায়গাটাকে বলবো আমরা কক্ষ, অর্থাৎ যেখানে আমরা ইলেকট্রনকে পাবো সেই জায়গাগুলো কক্ষ। তাহলে কক্ষের ভেতর থাকে উপকক্ষ, উপকক্ষের ভেতর থাকবে কক্ষ, যেই কক্ষকে আমরা ইলেকট্রন পাবো। ঠিক আছে, তো এই গৌণ কোয়ান্টাম সংখ্যা এর কি ব্যাখ্যা করছে না প্রতিটি কক্ষ কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত সেটা আমরা জানতে পারবো এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান থেকে। যেমন একটা কথা বলি তোমাদের, যেমন এল এর ভ্যালু কি হতে পারে, যদি 0 হয় সেক্ষেত্রে আমরা এস উপকক্ষ পাবো, এস সাবসেল পাবো। তাহলে সেলের ভেতর কে থাকে, সাবসেল, এস সাবসেল পাবো, এস উপকক্ষ পাবো স্মল এস। এল এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আমরা পাই পি উপকক্ষ, পি সাবসেল। ঠিক আছে, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা পাই ডি উপকক্ষ। সিমিলারলি এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমরা পাই এফ উপকক্ষ। সিমিলারলি এল এর ভ্যালু যদি 4 হয় আমরা পাই জি উপকক্ষ। অর্থাৎ জি পর্যন্ত এখন উপকক্ষ পাওয়া যায়নি, এখনো পর্যন্ত এই 4টি উপকক্ষই পাওয়া গেছে, কারণ এখনো পর্যন্ত সেরকম পরমাণু আবিষ্কার হয়নি যে যেখানে জি উপকক্ষ থাকবে। ঠিক আছে, তো আমরা এই 4টি উপকক্ষ নিয়ে আলোচনা করব, এস পি ডি এফ। অর্থাৎ এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, এল এর ভ্যালু 0 হলে এস উপকক্ষ, এল এর ভ্যালু 1 হলে পি উপকক্ষ, এল এর ভ্যালু 2 হলে ডি উপকক্ষ, এল এর ভ্যালু 3 হলে এফ উপকক্ষ। ঠিক আছে, এবার দেখো এই এল এর ভ্যালু কিন্তু আবার এন এর ভ্যালুর উপর নির্ভর করে। যদি এন সমান, আরেকটা চেঞ্জ করে লিখি, দেখো খুব মজার জিনিস, যদি এন সমান 1 হয় তাহলে এল এর ভ্যালু হয় 0। ঠিক আছে, অর্থাৎ n সমান 1 হলে এর ভ্যালু কি 0, সেক্ষেত্রে কোন উপকক্ষ পাবো 1s। এই যে n এর ভ্যালু হলো 1, l মানে কি আসে s উপকক্ষ, তাহলে 1s। সিমিলারলি n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু কত হয় 0 আর 1, l এর ভ্যালু দুটো হবে, একটা 0 হবে একটা 1 হবে, সেক্ষেত্রে আমরা পাবো দুটো উপকক্ষ, একটা 0 হলে কি উপকক্ষ হয় s, আর 1 হলে l এর ভ্যালু 1 হলে কি উপকক্ষ হয় p, তাহলে কি পাবো 2s 2p। এই প্রথমটা কি রিপ্রেজেন্ট করছে, প্রথমটা মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম্বার রিপ্রেজেন্ট করছে, আর s আর p কি রিপ্রেজেন্ট করছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ 0 আর 1, তার মানে এখানে দুটো পাবো, দুটো উপকক্ষ পাবো 2s আর একটা 2p। সিমিলারলি n সমান যদি 3 হয় এর ভ্যালু কি হবে 0 1 2, সেক্ষেত্রে আমরা কি কি উপকক্ষ পাবো 3s 3p 3d। 0 হলে কি হয় s উপকক্ষ, 1 হলে কি হয় p উপকক্ষ, 2 হলে কি হয় d উপকক্ষ। দেখো আমরা এখানে পেয়ে গেছি এর ভ্যালুগুলো। ঠিক আছে, n সমান যদি 4 হয় কি কি উপকক্ষ পাবো, n সমান 0 1 2 3, তার মানে কি পাবো 4s 4p 4d 4a। এই পর্যন্তই পাওয়া গেছে বলে আমরা আর n সমান 5 এ যাব না, মানে এখানে 4 এর পর্যন্ত আমরা লাস্ট পেয়েছি। যদি n সমান 5 হয় তোমরা করতেই পারো, এর ভ্যালু কি হবে 0 1 2 3 4, অর্থাৎ কি হবে 5s 5p 5d 5f আর একটা এক্সট্রা আছে 5g। ঠিক আছে, এইভাবে চলবে।
তো ঠিক আছে, তাহলে এল এর ভ্যালুর উপর এল এর ভ্যালু ডিপেন্ড করছে। তাহলে দেখো একটা জিনিস দেখবে, এল এর ভ্যালু কার উপর নির্ভর করছে? এল এর ভ্যালু হবে, এল এর মান হবে, দেখো এল এর মান তাহলে বলতে পারি কি 0 থেকে হবে n-1 পর্যন্ত। তাহলে দেখো যেখানে যখন n এর ভ্যালু 1 তখন 0 থেকে ভ্যালু কি 1 - 1 0, মানে একটাই ভ্যালু পাচ্ছি 0। যখন n এর l এর ভ্যালু কি হচ্ছে, যখন n এর ভ্যালু কি হচ্ছে 2, তখন দেখো মান বসাও, তাহলে 2 - 1 তখন l এর ভ্যালু কি হবে 0 থেকে 1 মানে 0 আর 1 হবে, দেখো 0 আর 1। যখন n এর ভ্যালু 3 হবে, তাহলে এখানে n - 1 মানে কি 3 - 1 করলে কি হবে 2, তাহলে n এর ভ্যালু কত হবে 0 থেকে 2 এর মধ্যে, দেখো মানে 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে, দেখো 0 1 2। সেখানে n এর ভ্যালু যখন 4 তখন কি হবে 0 থেকে 4 - 1 মানে 3, মানে 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে n এর ভ্যালুর উপর l এর ভ্যালু ডিপেন্ড করছে। তাহলে কোশ্চেন যদি বলে বলতো n সমান 2 তে কতগুলো উপকক্ষ পাই, তাহলে কত পাই, n সমান 2 তে দুটো উপকক্ষ পাই, কি কি, একটা হচ্ছে 2s একটা 2p। কারণ কি n এর ভ্যালু 2 তে, l এর ভ্যালু হয় 0 1, তাহলে 0 তে পাই s উপকক্ষ আর 1 এ পাই p উপকক্ষ। যেহেতু 2n সমান 2, সেজন্য 2s আর 2p এই দুটো উপকক্ষ আমরা পাই। ঠিক আছে, অর্থাৎ দেখো এখান থেকে প্রত্যেকটা দেখো একটা লিংক আছে, n এর ভ্যালু থেকে আমরা পেলাম l এর ভ্যালু, l এর ভ্যালু থেকে আবার আমরা পাবো m এর ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ এবার যে নেক্সট কোয়ান্টাম সংখ্যা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, দেখো কেন আর একটা ছোট্ট জিনিস আছে, আমি এখানে একটু বলে দিই, এখানে একটু মুছে বলে দিচ্ছি। দেখো তো এই এল এর ভ্যালু থেকে, তো এই এল এর ভ্যালু থেকে আমরা যে কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগও বার করতে পারবো। তো কৌণিক ভরবেগ আমরা কিভাবে বার করবো, এল এর ভ্যালু থেকে, এল এর ভ্যালু থেকে কৌণিক ভরবেগ কিভাবে, ফর্মুলা কি না, এল এর ভ্যালু থেকে কৌণিক ভরবেগ বার করার ফর্মুলা আছে √L * L + 1 * h/2π। এই ফর্মুলা থেকে আমরা যে কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বার করতে পারবো। যেমন ধরো যদি বলি 2p উপকক্ষের কৌণিক, এই উপকক্ষে ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত হবে, তাহলে 2p, p উপকক্ষ মানে এখানে এল এর ভ্যালু কত 1, তাহলে p ও এল এর ভ্যালু কি 1, তাহলে এখানে বসাই, তাহলে √1 * 1 + 1 * h/2π। তাহলে কি হবে √2 √2 * h/2π, √2 * h/2π, তাহলে √2h/2π। ঠিক আছে, তাহলে এটা হলো কৌণিক ভরবেগ। যে কোনো অর্থাৎ যদি বলে 1s অরবিটালের কৌণিক ভরবেগ কত, তাহলে 1s, s মানে l এর ভ্যালু 0, তাহলে এখানে বসালে কি পুরোটাটা 0 হয়ে যাবে, টোটালটা কি যাবে 0, অর্থাৎ কৌণিক ভরবেগ 0। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো, এখান থেকে কৌণিক ভরবেগও বার করতে পারবো। তাহলে যদি এর যদি বলে গৌণ কোয়ান্টাম সংখ্যার সিগনিফিকেন্স কোথায়, গুরুত্ব কোথায়, তাহলে কি বলবো, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটি কক্ষে কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত সেটা জানতে পারি। সেকেন্ড কি জানতে পারি না, এই কোয়ান্টাম সংখ্যা থেকে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ জানতে পারি। ঠিক আছে, এই সমস্ত কিছু ব্যাপার জানতে পারি। তো এবার আমরা যেটি করবো নেক্সট যে কোয়ান্টাম সংখ্যাটি সেটি হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো এই ভ্যালুগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা ভ্যালু আমরা লিখছি, কোনটা হলে কি ভ্যালু হয় এল এর, সেগুলো কিন্তু খাতায় একটু লিখে মনে রাখতে হবে। তো দেখো এবার আমরা চলে আসবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি, দেখো এখান থেকে কি জানতে পারবো, এখান থেকে এক একটি উপকক্ষ আবার কতগুলি অরবিটাল নিয়ে গঠিত, কতগুলি কক্ষ নিয়ে গঠিত, সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে কি দেখলাম, n থেকে পেলাম কক্ষ বা সেল, l থেকে পেলাম উপকক্ষ বা কি সাবসেল, আর n থেকে পাবো আমরা কি কক্ষ মানে অরবিটাল। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু থেকে আমরা কক্ষক কক্ষক কতগুলো কক্ষক, সে কক্ষক সংখ্যা আমরা বার করতে, তো উপকক্ষের ভেতরে কতগুলো কক্ষক আছে সেটা আমরা কিন্তু এই m এর ভ্যালু থেকে বার করতে পারি। আর একটা বার করতে পারি এই কক্ষকের ওরিয়েন্টেশন, অ্যাকচুয়ালি আমরা m এর ভ্যালু থেকে কোন একটি উপকক্ষের ওরিয়েন্টেশন ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ কক্ষকের ওরিয়েন্টেশন মানে ঘূর্ণন। ঠিক আছে, তাহলে প্রথম যে মানে সিগনিফিকেন্স যদি বলে, তাহলে আমাকে লিখতে হবে কি, কোন অরবিটালের ওরিয়েন্টেশন ঘূর্ণন সম্পর্কে জানা যায়, কক্ষকের ঘূর্ণন সম্পর্কে
জানা যায় এই কোয়ান্টাম নাম্বার, এটাই হলো এর সিগনিফিকেন্স। ঠিক আছে, কক্ষক তো অবশ্যই আমরা পাই, যদি সিগনিফিকেন্স বলে তাহলে আমাকে লিখতে হবে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষকের ঘূর্ণন সম্পর্কে জানতে পারি। ঘূর্ণনটা কি সেটা আমরা একটু পর আসছি, তো আগে জেনে নিই কিভাবে কক্ষক, কোন উপকক্ষে কতগুলি কক্ষক থাকে সেটা একটু আমরা দেখে নিই। তো দেখো আমরা এখানে একটা ছক করছি, ছকটা একটু ভালো করে লক্ষ্য করো। তো এদিকে লিখি আমরা এল এর মান, ঠিক আছে, বেশ। এদিকে লিখি আমরা উপকক্ষ, এদিকে লিখি আমরা এম এর মান, এদিকে লিখি আমরা কক্ষকের নাম, আর এদিকে লিখি আমরা কক্ষক সংখ্যা। ঠিক আছে, এটা ছকে দেখে পর লিখবো। দেখো এল এর মান যদি 0 হয়, একটু আগে দেখলাম এল এর মান যদি 0 হয় তাহলে উপকক্ষ কি আছে, এস উপকক্ষ। এম এর মান কি হবে না বলে দিই, এম এর মান সবসময় হয়, এম এর মান সবসময় হয় -l থেকে +l এর মধ্যে, -l থেকে +l এর মধ্যে। তাহলে দেখো এল এর ভ্যালু যখন 0 তখন কি উপকক্ষ পাচ্ছি, এস উপকক্ষ। তাহলে এম এর মান কি হবে -l থেকে +l, তাহলে এল এর ভ্যালু কত 0, তাহলে -0 থেকে +0 মানে কি 0, একটাই ভ্যালু পাবো এম এর একটাই ভ্যালু আসবে, এখানে মান আসবে সেটা কি 0। ঠিক আছে, এল এর কটা মান আসছে, একটা মান আসছে, সেই জন্য এখানে কটা কক্ষক পাবো, একটাই কক্ষক পাবো, যেটা পাবো এস কক্ষক। ঠিক আছে, এই কক্ষকটাকে কি বলবো, এস কক্ষক। তাহলে কক্ষক সংখ্যা যদি কি কটা, একটা। বেশ, এল এর ভ্যালু যখন 1 হয় তখন আমরা পাই পি উপকক্ষ। ঠিক আছে, পি উপকক্ষ এম এর মান কত হবে, -l থেকে +l, তাহলে -l কত, -1 থেকে +1, তার মানে হতে পারে কি -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। তাহলে কটা এম এর মান পাচ্ছি, 3টে। সেজন্য কক্ষক সংখ্যা কটা হবে, 3টে হবে। কি কি, একটা px, একটা py, একটা pz। ঠিক আছে, তাহলে কটা কক্ষক পাচ্ছি, 3টে। কক্ষকগুলোকে আমরা এইরকম ভাবে লিখি স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, তাহলে কটা কক্ষক পাবো, 3টে। ঠিক আছে, এবার আসি এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি কি পাবো, ডি উপকক্ষ। ডি উপকক্ষকে এম এর ভ্যালু কত হয়, -l থেকে +l, মানে -2 থেকে +2, তাহলে হতে পারে -2, -1, 0, +1, +2। তাহলে কটা ভ্যালু পাচ্ছি, 1 2 3 4 5। তাহলে 5টা অরবিটাল হবে। কি কি কক্ষক পাবো, কি কি অরবিটাল পাবো, dxy, dxz, dyz, dx² y², dz²। তাহলে 5টা অরবিটাল পাবো। কটা পাবো, 5টা অরবিটাল, 5টা কক্ষক পাই। কিভাবে লিখবো, 5টা কক্ষ পাবে, 1 2 3, 3টে দিয়ে 5টা হয়ে গেল। ঠিক আছে, তো এর ভ্যালু যদি 3 হয় কি কি পাবো না, f ভ্যালু কি হবে, -3 থেকে +3, তাহলে -3, -2, -1, 0, +1, +2, তাহলে কত ভ্যালু, 1 2 3 4 5 6 7। তাহলে কি পাবো, এফ এর টোটাল 7টা কক্ষক পাবো। এফ এর অরবিটাল গুলো আমাদের মনে রাখার দরকার নেই, তো 7খানা অরবিটাল কি কি মনে রাখার দরকার নেই, শুধুমাত্র বলবে যে 7টা এখানে অরবিটাল পাবো, সেটা ডি পর্যন্ত শুধুমাত্র তোমরা মনে রাখবে। তো এফ এর কটা পাবো, 7টা কক্ষক পাবো। তাহলে 7টা কক্ষ তৈরি করে দিই, 1 2 3 4 5 6 আর একটা করে 7। ঠিক আছে, তাহলে 7টা অরবিটাল পাবো। ঠিক আছে, তো দেখো আরেকবার বলে দিই, এল এর ভ্যালু 0 হলে এস উপকক্ষ পাই, আগেই দেখলাম, আগের এল এর মান থেকেই দেখলাম এস, সেখানে এম এর ভ্যালু কি হয় 0, -l থেকে +l হয়, তাহলে কক্ষকের নাম কি, এস কক্ষক। 1 এল এর ভ্যালু 1 হলে পি, এম এর ভ্যালু হচ্ছে -1 থেকে +1, px py pz, 3টে কক্ষক পাচ্ছি, সেখান থেকে কত, 3টে কক্ষক সংখ্যা হচ্ছে। 2 হচ্ছে কি ডি, -2 থেকে +2, dxy xz yz dx² dz², 5টা অরবিটাল। এফ এর 3 এল এর 3 হলে এফ উপকক্ষ পাই, এফ উপকক্ষে কি, এম এর ভ্যালু কত, -3 থেকে +3, এফ কটা কক্ষক পাই, 7টা কক্ষক লিখলাম। ঠিক আছে, এবং কি দেখলাম, এই কক্ষকের ঘূর্ণন সম্পর্কে জানা। তো ঘূর্ণন ব্যাপারটা এবার কি দেখো, দেখো এখান থেকে কি কি আসছে, ঘূর্ণন। দেখো এখান থেকে মুছে দিয়ে এটা এবার, আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো দেখো টেবিলটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন আমরা এখান থেকে কোশ্চেন দেখতে পাবো। তো দেখো, তো ঘূর্ণন কি, দেখো
তো এস এস উপকক্ষে কটা কক্ষক দিলাম, এস এর কটা কক্ষক দেখলাম, এম এস কটা কক্ষ, একটাই কক্ষ, এম এর ভ্যালু যেখানে 0, তাহলে কি কক্ষ, এস কক্ষ। তো এস কক্ষক আকারে হয়, এখানে একটা এস কক্ষক আকারে দেখতে হয় অর্থাৎ গোলাকার। একটু বলে দিই তার আগে কক্ষগুলোর আকৃতি একটু বলে দিই। এস কক্ষকের আকার কি হয়, গোলাকার। পি কক্ষকের আকার কি হয়, ডাম্বেল। ডাম্বেল আকার, ডাম্বেল আকার বলতে কিরকম বলছো, ডাম্বেল তোমরা বলছো এইসব, আর গোলাকার মানে কি, এই গোলাকার, ঠিক আছে। আচ্ছা, ডি কক্ষকের আকার কি হয়, ডবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। এগুলো মনে রাখবে, এই আকারগুলো সরাসরি দিয়ে দেয় যে এস কক্ষকের আকার কি, শর্ট কোশ্চেনে দেয়, অনেক সময় এমসিকিউ দেয়। ডবল ডাম্বেল, ডবল ডাম্বেল মানে কিরকম, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, ডবল ডাম্বেল, ঠিক আছে, এটা হলো ডবল ডাম্বেল, ঠিক আছে। তো এফ কক্ষের আকার কি হয়, এফ কক্ষের আকার হচ্ছে কি জটিল, খুব হয় কমপ্লিকেটেড, এটা কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যা করা যায় না, এখানে কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ 2 ডাইমেনশনের মধ্যে কিন্তু এফ এর তোমার আকার কিন্তু ওরিয়েন্টেশন কিন্তু ব্যাখ্যা করতে পারবে না। তো দেখো পি কক্ষকের আকার কিরকম দেখলাম, ডাম্বেল। তো দেখো এবার দেখো প্রথম আসি এস কক্ষকের আকার গোলাকার, তাহলে এবার ওরিয়েন্টেশন দেখি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ধরো এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো গোলাকার ধরো এখানে এস কক্ষের আকার কিরকম দেখলাম, গোলাকার। তাহলে এই গোলটাকে তুমি যেভাবেই ঘোরাও, অ্যাক্সিস যে অ্যাক্সিস বরাবরই ঘোরাও, কি হবে, এর আকারে কোনো পরিবর্তন হবে, গোলাকারই থাকবে। সেজন্য কি হয়, এর একটাই ঘূর্ণন হয়, একটি ঘূর্ণনই দেখায়। সেই জন্য কটা অরবিটাল থাকে, একটি অরবিটালই এস এর থাকে। এস এর কটা অরবিটাল, একটাই অরবিটাল, কারণ ঘূর্ণন কি হয়, একই থাকে, একটাই ঘূর্ণন, এই যেরকমই ঘোরাবে এই গোলটাকে, সেই অ্যাক্সিসে একই থাকবে, কোনো আকার চেঞ্জ হবে না, ঠিক আছে। পি এর দেখো, পি এর কি হয়, এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস। তাহলে একটা পি এর ডাম্বেল এক্স অ্যাক্সিস বরাবর থাকতে পারে, আবার কি হতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকতে পারে। কারণ এই ডাম্বেলটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখো, তাহলে কি হবে, শেপ চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাচ্ছে শেপ। সেম জেড অ্যাক্সিস বরাবর থাকতে পারে, তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাকে বলো পি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর পি ওয়াই আর পি জেড, তিনটে কক্ষক পেলাম। তাহলে কি পেলাম, পি কক্ষকের কটা ওরিয়েন্টেশন পাচ্ছি, তিনটে ওরিয়েন্টেশন বলে তিনটে কক্ষক পাচ্ছি, একটি পি এক্স, একটি পি ওয়াই, একটি পি জেড। সিমিলারলি ডি, ডি এর ডাবল ডাম্বেল, ডি ডাবল ডাম্বেলে কি কি অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এইটা আমি তোমাদের পড়াতে গিয়ে এর যে ঘূর্ণনটা আমরা সেখানে বললাম, একটু আমাকে মনে করিয়ে দিও, আমরা 3 ডাইমেনশনাল এখানে বোঝাবো এটা, ঠিক আছে। এখানে 2 ডাইমেনশনাল বোঝানো শক্ত, 3 ডাইমেনশন আমি এর যে কক্ষকে যে ঘূর্ণন গুলো, এই যে 5টা কক্ষের ঘূর্ণন আমরা কিন্তু দেখবো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এখানে এইগুলো একটু নোট করে নেবে, মনে রাখতে হবে, প্রত্যেকটা কক্ষকের আকার মনে রাখতে হবে, এই তিনটে কক্ষকের বিশেষ করে আকার, এফ এর মনে রাখার দরকার নেই, এই এস কক্ষকের আকার গোলাকার, ডাম্বেল আর ডাবল ডাম্বেল, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এম এর থেকে আমরা কক্ষক সংখ্যা জানতে পারলাম। এবার একটা খুব মজার কোশ্চেন দেখো, মজার জিনিস দেখো, দেখো আমরা যদি বলি, দেখো যদি বললাম, ধরো বললাম যে 2s, 2s উপকক্ষে কক্ষক সংখ্যা কটা, 2s উপকক্ষে কক্ষক সংখ্যা কটা, কটা হবে, কটা কক্ষক, একটি হবে, একটি অরবিটাল, এখানে এস এর কি একটাই অরবিটাল, এস কক্ষক। বললাম 4p, 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 4p কক্ষকে উপকক্ষে কক্ষক সংখ্যা কটা, তাহলে কটা কটা বলবে, পি এর কটা উপকক্ষ হয়, কোটা কক্ষক হয়, তিনটে, পি এক্স পি এর, তাহলে একটা হবে 4px, একটা হবে 4py, একটা হবে 4pz, তাহলে কটা কটা কক্ষক হবে, তিনটি, ঠিক আছে। যদি বলে 4d, যদি বলে 3d, 3d উপকক্ষের কক্ষক সংখ্যা কটা, d এর কটা কক্ষক হয়, 5টা, তাহলে টোটাল কক্ষক সংখ্যা কটা হবে, 5টি, ঠিক আছে। এবার ধরো মজার একটা কোশ্চেন দিল, বললো n সমান 3, এই কক্ষে টোটাল কক্ষক সংখ্যা কটা। তো তোমরা দেখো আগেই ফর্মুলা বলে দিয়েছি, কক্ষ সংখ্যা বার করি, n স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9টা কক্ষ। তো এবার আমরা ক্যালকুলেশন করে দেখি যে 9টা কক্ষ হয় কিনা। তো দেখো n সমান যখন 3 হয়, এর ভ্যালু কি হয়, 0 1 2, তাহলে কি কি কক্ষ আছে, একটা 3s, একটা 3p, একটা 3d। দেখো s কক্ষকে কটা অরবিটাল আছে, একটি কক্ষক থাকে। p কক্ষকে কটা কক্ষক থাকে, তিনটে থাকে।
তাহলে প্লাস করে যাও প্লাস বি কক্ষে কটা কক্ষক থাকে, বি উপকক্ষে কটা কক্ষক থাকে, 5টা। তাহলে 5 আর 3 8 রাখে 9 হলো, হলো 9টা কক্ষ। দেখো আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। আমরা বললাম n সমান 4 এ n সমান 4 যখন যেখানে কক্ষের ভ্যালু যদি 4 হয়, 4 নম্বর কক্ষে টোটাল কটা কক্ষক আছে। তো দেখো n সমান 4 এ আমরা কি জানি, n স্কয়ার ফর্মুলা ফেললে 4 স্কয়ার মানে হচ্ছে 16, 16টা কক্ষক আছে। তো দেখি ক্যালকুলেশন করে দেখি 16টা বেরোয় কিনা। তো n সমান 4 হলে l এর ভ্যালু কি হয়, 0 1 2 3, ঠিক আছে। তাহলে 0 হলে কি হয় 4s, 1 হলে 4p, 2 হলে 4d, 3 হলে 4a। তাহলে s কক্ষকে কক্ষক একটা, p কক্ষকে কক্ষক 3টে, d কক্ষকে কক্ষক 5টা, f কক্ষকে কটা কক্ষক 7টা। 7 আর 5 12 3 15 রাখে 16, মিললো, মিললো 16টা দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই নেক্সট যে কোয়ান্টাম নাম্বারটা করব, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস। তো দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার কি, স্পিন কোয়ান্টাম নাম্বার এখানে দুটো সিগনিফিকেন্স আছে। একটি হচ্ছে কি, একটি হচ্ছে এই স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আমরা একটি কক্ষকে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে, অর্থাৎ আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা জানতে পারি কি একটি কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন উপস্থিত থাকতে পারে। অর্থাৎ একটি কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, প্রথম সিগনিফিকেন্স এটা। দ্বিতীয় সিগনিফিকেন্স এটা পায় যে একটি কক্ষে, একটি কক্ষকে, কক্ষে নয় কক্ষকে, একটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আর সেকেন্ড জানতে পারি কি না, একটি কক্ষকে উপস্থিত 2টি ইলেকট্রনের ঘূর্ণন পরস্পর বিপরীত হয়। দুটো পয়েন্ট আবার ক্লিয়ার করি। প্রথম কি দেখলাম, একটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এস উপকক্ষে, এস উপকক্ষে কটা কক্ষক পাই, একটি কক্ষ কি পাই, কি কক্ষক পাই, শুধু এস, এস কক্ষক পাই। তাহলে এস কক্ষকে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে, তাহলে একটা এস, এস কক্ষ কটা থাকতে পারবে, 2টো, 2টো ইলেকট্রন। অর্থাৎ এস কটা ইলেকট্রন থাকতে পারবে, 2টি। তাহলে এস এর কি হয়, একটাই কক্ষক। এস উপকক্ষে কটা কক্ষক, একটাই কক্ষক থাকে। তাহলে এস উপকক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে, 2টো। সিমিলারলি পি উপকক্ষে, পি উপকক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে, দেখো পি এর কটা কক্ষক পাই, 3টে কক্ষক পাই। একটা হচ্ছে পিএক্স, একটা পিওয়াই, একটা পিজে। তাহলে প্রত্যেকটা কক্ষে কটা করে ইলেকট্রন থাকতে পারবে, 2টো। তাহলে কটা কক্ষক আছে, 3টে, 3 × 2 টোটাল কটা, এই পি উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে, 6টা। ডি উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে, ডি উপকক্ষে কক্ষক সংখ্যা কটা, 5টা। প্রত্যেকটা কক্ষে 2টো হলে 10টা ইলেকট্রন। এফ উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে, এফ এর কত ভ্যালু, 7টা কক্ষক থাকে, 7টা কক্ষে 2টো করে হলে 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস উপকক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, পি উপকক্ষে ম্যাক্সিমাম কটা, 6টা থাকতে পারে, এর কম থাকতে পারে কিন্তু 6 এর বেশি থাকবে না। তার মানে পি উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 6। এস উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। ডি উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি, 10, কারণ 5টা কক্ষক থাকে, তো 5টা কক্ষের প্রত্যেকটাতে 2টো করে 10টা। আর এফ এর টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো। সেকেন্ড পয়েন্টে কি বলছে, একটি কক্ষকে উপস্থিত 2টি ইলেকট্রনের ঘূর্ণন পরস্পর বিপরীত হয়। তাহলে দেখো এস কক্ষ কি, এই একটা অরবিটাল, এস এর একটাই কক্ষক, একটাই অরবিটাল থাকে। তাহলে ধরো এখানে 2টো ইলেকট্রন আছে, তো 2টো ইলেকট্রন কি থাকবে, একটা আপ স্পিনে থাকবে, একটা ডাউন স্পিনে থাকবে।
ঠিক আছে, অর্থাৎ একটি কক্ষে ইলেকট্রনের স্পিন ঘূর্ণন কখনো একই দিকে হবে না, একটা যদি ক্লকওয়াইজ হয় একটা কত হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের একটি কক্ষে অবস্থিত দুটি ইলেকট্রনের কোনোদিনই ঘূর্ণন এক হবে না। যদি একটি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে আরেকটি কি হবে, আরেকটি ইলেকট্রন ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। দেখো কারণ কি হয়, যখনই একটা কক্ষে দুটি ইলেকট্রন এরকম যদি একই দিকে থাকে, যদি একটা কক্ষে দুটি ইলেকট্রন একই দিকে থাকে তাহলে কি হবে, এই দুটো ইলেকট্রনে কি আমরা দুটো ইলেকট্রন ধর্ম কি আমরা ব্যাখ্যা করতে পারবো? কারণ কি দুটো ধর্মই তো একই রকম হয়ে যাবে, দুটোকে কি আমরা কম্পেয়ার করতে পারবো না। সেই জন্য বলছে স্পিন কোয়ান্টাম নাম্বার বলছে কি একটি কক্ষে অবস্থিত দুটি ইলেকট্রন কি হয়, ধর্ম আলাদা হবে। কি হবে, স্পিন আলাদা হবে, তো ঘূর্ণন আলাদা হবে। একটি যদি আপ স্পিনে থাকে একটি ডাউন স্পিনে, অর্থাৎ একটি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আর একটি ইলেকট্রন কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে তার স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে প্লাস হাফ, আর যেটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তার স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটা এস ভ্যালু, এস এর মান। তাহলে যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে তার ভ্যালু হচ্ছে প্লাস হাফ, তার স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু হচ্ছে প্লাস হাফ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে তার এস এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটা যদি এস এর ভ্যালু হয় প্লাস হাফ, এইটা হবে এস এর ভ্যালু মাইনাস হাফ। ঠিক আছে, এই হলো চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ে নিলাম। পরের দিন আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পড়বো। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, যদি অসুবিধা হয় আমাকে আরেকবার বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। তো এটুকুই আজ থাক।